আসসালামু আলাইকুম। আমি ওখানে থেকে যখন ঢুকলাম তখন টিচার শেখর স্যারই ছিলেন। আমি পায়ে হাত দিয়ে সালাম শুধু দুজনকেই করতে পেরেছি, কারণ সবাই এখানে স্টেজে যখন শেষ হবে বা আমি সুযোগ পাবো, আসলে এখানে বসেই আমার চোখ দিয়ে পানি আসছিল অনেক। কারণ আমার সাথে এই স্কুলের স্মৃতি আসলে মানে আমার আম্মা আমাকে বিয়ে দিয়ে পানির মধ্যে দিয়ে নিয়ে এসে এই স্কুলে আমাকে চেঞ্জ করাই দিতেন, মানে জামা চেঞ্জ করাই দিতেন। আমরা এত প্রত্যন্ত অঞ্চল থেকে আসতাম এবং এইখান দিয়ে স্কুলগুলো ছিল এবং আমার আম্মার কথাই স্কুলে আসলে বেশি মনে পড়ে। এমন কখনো হয় নাই যখন আমি খুলনায় আসছি কিন্তু স্কুলে আসি নাই, কারণ আমার আম্মা এখান দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, কাজ করছেন। এই স্কুলে আমি কোনোদিন ঝাড়ুও দিয়েছি এবং তখন যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি আমার আম্মাকে ডেকে বলছিলেন যে আমি যদি কোনোদিন মেয়েকে আর দেখি যে তুমি ঝাড়ু হাতে দিছো তাহলে কিন্তু তোমার চাকরি আর থাকবে না, ও এত মেধাবী, তুমি যা করো করো, যেভাবে চেয়ে চিন্তা মানুষ করো, মেয়ের হাতে যেন আর ঝাড়ু না দেখি। তো সেটা আমার খুব আসলে মনে পড়ে। এই জানালা দেখলে মনে পড়ে আমার আম্মা বেবি টিচারকে রিকোয়েস্ট করতেন হাত ধরে, আপা ও তো টেলা, ও পরীক্ষার হলে বসে মাঠের দিকে তাকায় থাকবে, তো তোমাদের ওই যে বেবি টিচারকে দেখতে পাচ্ছ উনি মানে শাসন দিতেন, ওই যে তোর মা আসতেছে। কিন্তু তো আমার যে শিক্ষা, আমার যে হাতে করি তা সব কিছুই আমি এখানে নার্সারি, কেজি এবং ক্লাস 10 পর্যন্ত এখানে পড়েছি। এত এত স্মৃতি, মানে আমার আসলে কথা বলতে গেলে জ্বরে আসে, কারণ আমার আম্মা নাই তো এখানে আমি সম্বর্ধনা স্যার আছেন যেখানে আমি, তোমাদের নাহিদ টিচার আছেন। আমরা নাহিদ টিচারকে দেখলে ভয় দৌড়ছিলাম, কারণ টিচার এত স্টাইলিশ ছিলেন, এত সুন্দর ছিলেন এবং উনি এত সুন্দর ইংলিশ পড়াতেন। আমরা ভয়ে সব দৌড় দিতাম যে বাবা টিচার, আমরা টিচারকে ডাকতাম আশকা টিচার, মনে আছে? আমরা নান্না এত ছিলেন। মাবিয়া টিচারকে আমরা এত পছন্দ করতাম। আমি যশোর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম কমার্সে। আমার কমার্সের শিক্ষা, এই যে তোমাদের স্যার বসে আছেন, তখন উনি আমাদের স্কুলের একমাত্র হিসাব বিজ্ঞানের শিক্ষক ছিলেন। কমার্সের সমস্ত বিষয় আমরা স্যারের কাছে পড়েছি। আর মাইলও খাইতাম, আমরা বকাও খাইতাম, গালাগালিও খাইতাম, কিন্তু তারপর স্যারের ঘাড়েই উঠে বসে আমরা থাকতাম, স্যার এটা বুঝাই দেন, এটা করে দেন। যেটা হচ্ছে কি, যেটা স্যার বললেন, স্যারও বলছিলেন যে আজকাল সম্মানটা দিন দিন চলে যাচ্ছে। এখনো দেখা হলে, যেটা প্রিয়াঙ্কা বললো, প্রিয়াঙ্কা তোমাকে ওভাবে মনে নাই কিন্তু তোমার চেহারাটা মনে আছে, তুমি আগেও সুইট ছিল, এখনো সুইটই আছো, সেইটা মনে আছে। আসলে হয়তো ইনসিডেন্টটা স্পেসিফিক্যালি মনে নাই। তো আমি যেটা বলবো যে ধরো এখন সাফল্যের কথা এবং ব্যর্থতার কথা এবং সংগ্রামের কথা সবই ইন্টারটুইন। কারণ আমার মনে আছে আমি একটা লেখা স্কুলে দিয়েছিলাম, কারণ আমরা এত গরিব মানুষ ছিলাম। আমরা একটা ফ্রেন্ডদের বাসায় গিয়েছিলাম, তাদের বাসায় একটা সাদা গাড়ি ছিল, এইখানেই একটা বাসা। আমি আমার আম্মাকে বলেছিলাম যে মা, এরকম একটা সাদা গাড়ি কিনতে গেলে কি করতে হয়? আমার আম্মা বললেন বাবা, এটা তো আমাদের পক্ষে কোনোদিন সম্ভব না, আমরা অনেক গরিব, আমি স্কুলে আয়ের চাকরি করি এবং চেয়ে চিনতে মানুষের জামা কাপড় তুমি পরো, মানুষের এবং স্যাররা যদি কোনো কয়েক বস্তা কাগজ দেন সেটা দিয়ে তুমি লেখাপড়া শেখো, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমার আম্মা খুবই বুদ্ধিমতী ছিলেন। আমি আমার জীবনে আমার আম্মার মতো বুদ্ধিমতী মহিলা কখনো দেখিনি। আসলে আমি অনেক বড় লেখাপড়া শিখেছি, কিন্তু আমি আমার আম্মার মতো এতটা ইন্টেলিজেন্ট নয়। এবং আমার কাছে মনেই হয় আমি এরকম, কারণ আমার আম্মা যদি সুযোগ পেতেন তাহলে উনি অনেক ভালো করতেন। উনি আমাকে রান্নাঘর থেকে এসে বললেন, একটা উপায় আছে কিন্তু তোমাকে দিয়ে মনে হয় না হবে। মানে উনি জানতেন আমাকে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়। তা বললাম যে কি উপায় আছে? তা বললেন যে যদি ক্লাসে খালি ফার্স্ট হইতে পারো তাহলে এই যে গভর্নমেন্টের স্কলারশিপগুলো পাবা, এই টাকা জমায় জমায় কোনো একটা দিন গাড়ি কিনে ফেলা সম্ভব হবে। এবং আমি এতটাই বোকা ছিলাম যে আমি আমার আম্মার কথাটাকে বিশ্বাস করেছিলাম। এবং আমি ক্লাস 3 পর্যন্ত, মানে 4 পর্যন্ত আমি কিন্তু ফার্স্ট হই নাই, কিন্তু ওই যে আমার আম্মা আমাকে সূত্রটা ধরাই দিলেন যে তুমি ফার্স্ট হইলে গাড়ি কেনা সম্ভব হবে, আমি এরপর থেকে কোনোদিন আর সেকেন্ড হইনি। কারণ আমার বিশ্বাস ছিল যে আমি ওরকম ফার্স্ট হইলেই আমার একটা গাড়ি হবে, কারণ আম্মা বলছিলেন বৃত্তি পাইতে হবে, এই করতে হবে। আমি ট্যালেন্ট স্কুলে বৃত্তি পেয়েছি। আমি পুরো যশোর বোর্ডে বিজনেস থেকে, কমার্স থেকে ফার্স্ট হয়েছি। আমার স্কুল তখন শ্রেষ্ঠ স্কুল হয়েছিল। আমি কমার্স কলেজ থেকে পড়াশোনা করেছি। কিন্তু কি জানো, আমার এখন স্কুলের গণ্ডি, যখন স্কুল পর্যন্ত তো সবাই আমাকে, আমার আম্মাকে সবাই সহায়তা করে ঢেলে উঠাই দিছিলেন, আমি বোর্ডে ফার্স্ট হয়ে গেলাম। কলেজে গিয়ে কি হবে? কিন্তু আমি এমন ছিলাম, আমার আম্মা আমাকে বলছিল লেখাপড়া শিখতে গেলে কোনো লজ্জা থাকতে নেই। হ্যাঁ,
তোমার শেখর স্যার এখানে আছেন, তপন স্যার ছিলেন, তারপরে হচ্ছে আফজাল স্যার ছিলেন, ওনারা সবসময় আমার আম্মাকে বলতেন, নীলা টিচার ছিলেন, ওনারা কিছু হলেই বলতেন যে হচ্ছে যে এই মেয়ে একদিন অনেক বড় হবে। কারণ আমি একটা অঙ্ক বুঝাই নেওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা টিচার রুমের বাইরে দাঁড়ায় থাকতাম। এবং যখন তপন স্যার বের হয়ে যাইতেন, তখন শেখর স্যার বের হয়ে যাইতেন, তখন বলতেন, হাসি আপা আমি তো ভুলে গেছি, কিন্তু দেখো এই মেয়ে সেই পর্যন্ত দাঁড়ায় আছে, সুতরাং এই মেয়ে একদিন অনেক বড় হবে। তো আমি এটা ছোটবেলা থেকে শুনেছি যে আমি যে এই যে পরিশ্রম করতাম এবং দাঁড়ায় থাকতাম, কিন্তু আমার কোনো শিক্ষক আমাকে কোনোদিন না বলেনি। এই যে আমি দাঁড়ায় থাকতাম, ওনারা বরং বলতেন একটা অঙ্কের জন্য হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন দেখছেন যে আমি 3-4 ঘন্টা দাঁড়ায় ছিলাম, মানে হ্যাঁ, কারণ সাহস তো ছিল না গিয়ে বলবো যে স্যার আমাকে একটু করায় দেন, তখন আমাকে তপন স্যার পুরাটা চ্যাপ্টার, শেখর স্যার পুরাটা চ্যাপ্টার ওই দিন করাই দিয়ে চলে গেছে যে তোর আর কোনো সমস্যা আছে। আমি এভাবে মানুষ হয়েছি। এবং যখন আমি কলেজে পড়েছি তখন আমি টিচারদের কাছে গিয়ে বলেছি যে আমার আম্মা একটা স্কুলে এরকম সামান্য চাকরি করেন, আমার স্কুলের বেতন বন্ধ, কিন্তু আমি বোর্ডে ফার্স্ট হয়েছি, আপনি কি আমাকে বিনা পয়সায় পড়াবেন? তখন সারা জীবন সমস্ত কলেজের শিক্ষকরা আমার মাকে বলতেন, এই কালকে মাকে নিয়ে আসবেন। তা আমি ভাবতাম যে এবার তো খাবো ছেঁচা, মা তো দিবে আমাকে একটা ছেঁচা যে কি না কি করেছে। কিন্তু মাকে ডাকলেই তারা বলতেন যে এরকম একটা বাঘের বাচ্চা যে টিচারকে এসে বলে যে আপনি কি আমাকে ফ্রি পড়াবেন, মানে আমার টাকা নাই, আমাকে কি ফ্রি পড়াবেন। আমি সেই সমস্ত শিক্ষকদেরও মান রেখেছি। আমি ইন্টারমিডিয়েট A+ পেয়েছি, আমি খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে BBA-তে ফার্স্ট হয়েছি, আমি ওখান থেকে গোল্ড মেডেলিস্ট হয়েছি। আমি ঢাকায় পড়তে গিয়েছি BIBM-এ, আমি সেখানে গোল্ড মেডেলিস্ট হয়েছি, সবগুলো সেমিস্টারে ফার্স্ট হয়েছি। তোমাদের কাছে মনে হতে পারে যে খুব সহজ, সহজ না। কারণ ঢাকা শহরে যখন গিয়েছি 2 লাখ টাকা টিউশন ফি, তখন সারাটা দিন আমি টিউশনই করতাম এবং রাত্রে এসে আমি ঘুমায় যাইতাম এবং সবাই আমাকে বলতো, মানে সবাই আমাকে ভয় পাইতো যে এই আপু যখন পড়তে বসবে রাত্রেবেলা, আমার চুল দেখো এই কলপ দেওয়া হয়নি, আমি 2 সপ্তাহ পর কলপ দিই, আমার চুল সব পাকা, কিন্তু আমার বয়স কিন্তু 40 হয় না। এটার কারণ হচ্ছে আমি জীবনে আসলে ঘুমাই না। আমি এবং আমার আম্মা জীবনে ঘুমাই না। আমার আম্মা যতদিন বেঁচে ছিলেন আমার জন্য সারা রাত জেগে জেগে থাকতেন, আমাদের অ্যালার্ম ঘড়ি ছিল না। হ্যাঁ, আমার আম্মা লাইট পোস্টের আওয়াজ শুনে আমাকে ই করতেন। সুতরাং আমি আজকে যা হয়েছি সব কিছু আমার মায়ের ত্যাগের কারণে হয়েছে। আজকে উনি নাই, আমার চোখ দিয়ে এখানে বসে পানি পড়ছিল শুধু এই কারণে যে আমার আম্মা দেখছেন। হ্যাঁ, অবশ্যই উনি দেখে গেছেন, আমি অস্ট্রেলিয়াতে ওনাকে ঘুরিয়ে নিয়েছি, যে আমার শ্বশুর সারাদিন আমাকে বকা দিতে থাকেন যে আমি নাকি ভাদাই মা, খালি খাওয়াইতে থাকি, কিনে দিতে থাকি, ঘুরাতে থাকি। কিন্তু আমি ওনাকে সেদিন বুঝালাম যে আমি আমার আম্মার জন্য এরকম গালি খেতাম যে তুমি এত গরিব ভাবে মানুষ হয়েছো, তুমি কেন এত টাকা খরচ করো, আমি ভাবছিলাম তুমি একটু হিসাবই হবে, তুমি আমাকে কেন অস্ট্রেলিয়া নিয়ে এত ঘুরাচ্ছ, কিন্তু মা বাবার জন্য পড়াশোনা করতে হয়, তুমি তোমার জন্যই শুধু পড়াশোনা করবে না। আমার আম্মা একটা স্কুলে আয়ার চাকরি করতেন, আমার কোনো বন্ধু বান্ধব কোনোদিন আমাদেরকে তাদের জন্মদিনে আমাদেরকে দাওয়াত দেয়নি। সবাইকে দাওয়াত দিত, শুধু আমাকে দেওয়া হতো না, কারণ আমি হচ্ছে বুবুর মেয়ে, বুঝতে পেরেছো, মানে আমি স্টাফের মেয়ে, আমি খুবই দরিদ্র। আমি জীবনে এই জেদে মানুষ হয়ে গেছি, কারণ আমার কথা ছিল আমি একদিন গাড়ি চালাবো, আমি একদিন অনেক বড় হব এবং আমার আম্মাকে ডেকে ডেকে তোমরা সম্মান দিবা, এবং সেটা হয়েছে। সুতরাং আমি আমার জন্য মানুষ হইনি। সুতরাং তোমরা যখন মনে করো যে আচ্ছা আজকে একটু রিল দেখে, একটু ফেসবুক দেখে, জীবনে আমারও অনেক সুযোগ ছিল, আমি কোনোদিন কোনো বন্ধু, কোনো মেয়ে বন্ধু বান্ধবীদের বাসায় গিয়ে কোনোদিন গল্প করিনি। আমি সারাদিন টিউশনি করেছি এবং পড়াশোনা করেছি। সুতরাং চয়েস ইজ ইয়োর্স। হ্যাঁ, মানে এভরিবডি হ্যাজ আ চয়েস, চয়েস ইজ ইয়োর্স, যে হুইচ ডিরেকশন ইউ ওয়ান্ট টু গো টু। হ্যাঁ, যে আমি এই রাস্তায় গেলে আমার জন্য এইটা হবে, এই জিনিসটা খুব কঠিন। তোমরা যারা এখানে ছাত্র আছো, যারা মা বাবা আছেন, সবার জন্যই মা বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, শিক্ষকরা কিন্তু সবাই স্বপ্ন দেখায়। এই স্যার আমাকে বলেছেন, ধরো ইংলিশের শিক্ষক বলেছেন, আমার তো ছিল না, যদি ক্লাসের সমস্ত বইয়ের সমস্ত ওয়ার্ডগুলো জানিস তাইলে একটু ইংলিশ শিখে গেলে। দেখো এই কথাটা কিন্তু ক্লাসের 40টা বাচ্চাকেই বলেছিলেন, 40টা বাচ্চা 39টা বাচ্চা কথাটা কান দিয়ে শুনে বের করে দিয়েছে। আর আমি ওই বইয়ের সমস্ত ধরনের সমস্ত ইংলিশ শব্দগুলো শিখে শিখে আজকে যখন আমি কানাডাতে কথা বলি, তখন আমাকে বলে যে আপনি কি USA থেকে পড়াশোনা করেছেন, কারণ আমি IELTS এ 9 পাওয়া যায়, আমি 8.5 পাওয়া, আমি 8.5 পাওয়া IELTS। যখন আমাকে সবাই বলে কি এই করেছেন, তাহলে চিন্তা করো, অথচ একটা দিন আমার ইংরেজি শিক্ষকই ছিল না। সুতরাং শেখার ইচ্ছা থাকলে সবকিছু বাধা বিঘ্ন তুমি চাইতে জানলে তোমাকে না করবে এমন কারো, মানে কেউ করবে না, তোমার শিক্ষকরা তোমাকে সহায়তা করবেন না এরকম আমার জীবনে হয়নি। আমি সাহায্য চেয়েছি, পাইনি এমন হয়নি। সুতরাং চাইতে হবে, পড়ালেখা শিখতে গেলে লজ্জা কম পেতে হবে। এখন আমি কানাডাতে গিয়েছি, কানাডাতে অস্ট্রেলিয়াতে আমি পড়াশোনা করে আসছি, আমি বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ফার্স্ট ছিলাম,
এই যে তোমাদের মানে ভাইয়া এখানে আছেন, তিনি জানেন যে আমি গেলে একটা ব্যাংকে, এখন বাংলাদেশ ব্যাংক ছেড়ে চলে গিয়েছি, কিন্তু এখনো আমি ইসলামী ব্যাংকে যাবো জন্য ইসলামী ব্যাংকের ডিরেক্টর আসছেন সরাসরি যে ম্যাডাম আসতেছেন, ম্যাডাম নাই তাতে কি হয়েছে। সুতরাং সম্মান পাওয়া হচ্ছে অনেক বড় একটা বিষয়, তোমাকে সম্মান পাওয়া জানতে হবে। আবার তুমি হচ্ছে মানুষের মতো মানুষ হলে যদি, এই যে দেখো আমি এখানে নাস্তা খেতে আসছিলাম, আমার আম্মা বেঁচে নাই, আমার এতটাই দুর্ভাগ্য যে আমাকে হোটেলে এসে শ্বশুর জামাই বাচ্চাকে নিয়ে নাস্তা খেতে হয়। তখন আমি স্যারকে দেখলাম, স্যারকে দেখে আমি বললাম যে স্যার আজকে কি স্কুল খোলা? আমি তো সবসময় আসি, আমার মন টানে যে আমি আমার শিক্ষকদেরকে দেখবো। তো বললেন যে হতে পারে, তুমি চলে আসো। তা আমরা যখন আসলাম, আমার সন্তান আজকে দেখতেছে এখানে যে তার জন্য কতটা ইয়ে। তা আমি, সেটা হচ্ছে বিনয়ী হওয়া খুব জরুরি। মানে তুমি শুধু মানুষ হইলেই হবে না। আমি যদি এখন মনে করি আমি এত বড় অফিসার হয়ে গেছি, কানাডাতে আমি 2 বছরের মাথায় আমি সুপারভাইজার হয়ে গেছি। সুপারভাইজার মানে কি? 10টা প্রোগ্রামের হেড আমি 10টা প্রোগ্রাম, 10 জন মানুষ 10টা প্রোগ্রাম রান করে। এবং খুবই অদ্ভুত বিষয় হচ্ছে না, সবাই ক্যানাডিয়ান। চিন্তা করো, আমি বাংলাদেশের একটা মানে শ্যামলা বর্ণের মেয়ে, আমি কানাডায় গিয়ে 10 জন ক্যানাডিয়ান আমার কাছে রিপোর্ট করতেছে, তারা তাদের মতো বয়স কত, এবং তারা খুব অবাক হয়ে যায় যে আমার এত অভিজ্ঞতা কেন, মানে আমি এত কিছু কোথা থেকে শিখলাম। কিন্তু দেখো আমি কিন্তু স্কুলে ফিরে এসেছি, আমার টিচারদের পা ধরে সালাম করতে এবং একটা জড়াই ধরতে কিন্তু আমার সেই আবেগে চোখ দিয়ে পানি চলে আসছে। তার মানে কি, আমি মানুষ হয়ে গিয়েছি, কিন্তু আমি কিন্তু অমানুষ হইনি। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার বন্ধু বান্ধব সারা জীবন বলতো তুই এত ভালো রেজাল্ট করিস, একটু গ্রাফিটি দেখাইতে পারিস না, একটু ভাবতাম নিয়ে থাকবে। কিন্তু আমার তো মনে হয় যে মানুষের দোয়া এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা। আমার যারা সহকর্মী ছিলেন, রাবেয়া আন্টি, তোমরা চেনো অনেকে, রাবেয়া আন্টি, তারপরে হচ্ছে যে কবিরাজ মামা, আক্তার মামা, আমি এখনো আসলে তাদেরকে পায়ে হাত ধরে মানে সালাম করি, কারণ ওনারা আমার আম্মার সহকর্মী ছিলেন। সুতরাং আমি কত বড় অফিসার হয়ে গিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। I am still dinner to them, right? I am still dinner to them. যে হাসি আবার নেই, সবাই আমাকে সেভাবেই স্নেহ করে। সুতরাং খেয়াল রাখতে হবে যে মানুষ হও, গোল ই করো, যে জীবনের এই শর্ট টাইম। এরকম মানুষ আছে যারা আমার ফেসবুকে এখন পোস্ট লেখে, তুই জীবনে অনেক দাঁড়ায় গেছিস, আমরা এখনো দাঁড়াইতে পারি না। কিন্তু তখন আমি কিন্তু জানি, যখন আমি দিনের পর দিন রাতের পর রাত কি করছিলাম, কেউ হয়তো রিক্সায় কোনো ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো চয়েস ইজ ইয়োর্স। আমি চেয়েছি আমি মানুষ হব, আমার আম্মাকে সম্মানিত করব, আমি গাড়ি চালাবো। আমি যে গাড়িটা চালাই বাংলাদেশে, এই গাড়িটার দাম 1.5 কোটি টাকা, হন্ডা সিআরভি, যেটা ছাদ খুলে চলা যায়, সেই গাড়িটা আমি ড্রাইভ করি। এবং আমি যখন সিগন্যালে দাঁড়াই তখন আমার চোখ দিয়ে পানি আসে, কারণ আমার আম্মা আমার 2টা গাড়ি দেখে যাইতে পারছে। অস্ট্রেলিয়ায় যখন আমি গিয়েছি, ওই যে বললাম না সাদা গাড়ির স্বপ্নটা, আমার আম্মা কিন্তু আমার সাদা গাড়িটা দেখে মারা গেছেন। তাহলে তোমাকে বুঝতে হবে, আমার আম্মা আমাকে স্বপ্ন দেখাইছিলেন, আমি খুব বোকা টাইপ ছিলাম, বিশ্বাস করে ফার্স্ট হয়ে গেছি। কিন্তু আমি দেখছি যে ফার্স্ট হইলে খুব মজা। কেন? ফার্স্ট হইলে আমাদের সময় স্কুলে মোটা মোটা বই দেওয়া হতো, যে সেকেন্ড হবে তার বইটা একটু চিকন, থার্ড হলে বইটা আরেকটু চিকন। সুতরাং দেখো আমি কি বোকা, আমি ফার্স্ট হইতাম মোটা বইটা পাওয়ার জন্য। মানে ফার্স্ট হইলে কি হবে তা কিছু বুঝি না, কিন্তু ফার্স্ট হইলে যে মোটা গল্পের বইটা আমার হবে, সেই নেশায় আমি পড়তাম। এখানে কল্পনা টিচার নাই, নীলা টিচার নাই, আমি ওনাদের গল্পের বই চেয়ে চেয়ে এনে পড়ে, মাপিয়া টিচার এখানে আছেন, জীবনে একটা জায়গায় আমি বসে থাকতাম। এই সমস্ত মানুষের ঋণ কখনো শোধ হবার নয়। আমি কোচিং এর পর্যন্ত মানে প্রতিদিন জোর করে আমাকে ভাত খাওয়াতেন উনি এবং ওনার শাশুড়ি, যে না তোমাকে খাইতেই হবে। তো দেখো আমি এখন হয়তো অনেক ভালো খাই, দেখো কি ভোটকা হয়ে গেছে খাইতে খাইতে, আর গাড়ি চালাইতে। অথচ কি জানো, ওই সময় যে আমাকে স্নেহ করে খাওয়াইতেন, ওই পরিস্থিতিতে ওই ভাতের মূল্য কিন্তু আমি কোনোদিন দিতে পারবো না। এবং আমি এগুলো ভুলি, বুঝছো, আমি এগুলো ভুলি নাই, কখনোই ভুলি নাই। এই মানুষগুলোর জন্য সবসময় আমি দোয়া করতে থাকি, এবং এই কারণে আমি এই বিনয়ী কারণে এই মানুষগুলো আমার জন্য, আমার আম্মার জন্য দোয়া করতে থাকি। সুতরাং তোমরা যেখানে ছাত্র আছো, এই যে স্যার বললেন সম্মান এবং শিক্ষকদের সম্মান, এর সাথে কোনো ডিফারেন্স করো না। কারণ সম্মান যদি না করতে পারো শিক্ষকদের, কোনো দিন মানুষ হতে পারবে না। আর সারা জীবন এই যে দেখো প্রিয়াঙ্কা কত বড় ডাক্তার হয়ে গেছে, মানে এফসিপিএস পড়া তোমাদের হয়তো এখনো মাথার মধ্যে, আমি জানি কারণ আমার দেবর আছে ডাক্তার, মানে কতটা একটা এফসিপিএস পড়া, একটা বিসিএস এর ডক্টর হওয়া কতটা বড়। আমার দেবর আছে 40তম বিসিএস এর, আমি জানি। এরকম মানুষ যখন এসে দেখো যে পায়ে ধরে সালাম করে, তাহলে বুঝতে হবে এরা এত দূর আসছে। আমরা এত দূর আসছি কারণ আমরা শিক্ষকদের সম্মান করছি, আর ওনারা সারাদিন আমাদের জন্য দোয়া করতে। সুতরাং দোয়া নেওয়া খুব সোজা, হ্যাঁ, বিনা পয়সায় দোয়া, সেটা হচ্ছে তোমার ব্যবহারের কারণে, তোমার আগ্রহের কারণে, সেটা কখনো হাতছাড়া করো না।
ঠিক আছে। আর আমি যেভাবে এভাবে শুধু আমি লাস্ট যেটা বলবো যে আমার শ্বশুর আছেন এখানে, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছেন, আমার মামা আছেন, কিন্তু যেভাবে আপনারা আমাদেরকে সম্মানিত করলেন, মানে আমি কি বলবো, আমি সারা জীবনই ঋণী ছিলাম আপনাদের কাছে। আমার আম্মা নাই, কিন্তু আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করতে থাকি এবং একটাবার আপনাদের প্রতিবার আসি একটা একটা মানুষ করে কমে যেতে থাকে এবং কোনো একদিন হয়তো এমন হবে আমি খুলনায় আসবো, হয়তো এই স্কুলে আমি পুরানো একটা মানুষও দেখতে পাবো না, সবাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন এক এক করে। তো এটা এটা সেই দিনটা আসলে খুব কষ্টের হবে। তো সুতরাং তোমরা যতদিন পারো এই মানুষগুলোকে সম্মান করতে সুযোগ পাও, সেই সুযোগ কখনো হাতছাড়া করবে না। অনেক ধন্যবাদ, আমাদের সবার জন্য দোয়া করো।